রাত 10টা, চারপাশ নিস্তব্ধ। জানালার বাইরে শুধু ঘন কালো অন্ধকার। কিন্তু এই অন্ধকার কি সত্যি খালি, নাকি এই অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে সেই সব চোখ যারা তাকিয়ে আছে আপনার দিকে, যারা শুনতে চায় আপনার নিঃশ্বাসের কম্পন? আপনারা শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা মিশে থাকে রাতের নিঠুর নিস্তব্ধতার সাথে। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আর আমাদের ফেসবুক পেজের জন্য রাত 11টা মানেই আরও গভীরে ঢোকার সময়, যেখানে ভয়ের শিকড় ছড়িয়ে থাকে আপনার মননের অন্তর্মহলে। আজকের এপিসোড 50, একটি মাইল ফলক। আজ আমি আপনাদের শোনাব দুটি এমন ঘটনা যেগুলো শোনার পর আপনি আপনার নিজের ছায়াকেও অবিশ্বাস করতে শুরু করবেন। আপনার পিছনে যদি কখনো কিছু পড়ে যায়, আপনি ফিরে তাকাবেন না, কারণ আজকের ঘটনাগুলো আপনাকে শিখিয়ে দেবে কখনো কখনো না দেখাই শ্রেয়। আজকের প্রথম ঘটনাটি এসেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছ থেকে, যে লাশ বোঝাই গাড়ি নিয়ে রাতের সড়কে এক যাত্রা শুরু করেছিল, কিন্তু গন্তব্যে পৌঁছতে পারেনি তার অতিথিরা। আর দ্বিতীয় ঘটনাটি এসেছে পাবনা জেলার এক পরিত্যক্ত খালের পাড় থেকে, যেখানে মাটির নিচে চাপা পড়ে আছে শতাব্দীর বেদনা, আর ভেসে বেড়ায় সেই সব আত্মা যাদের কান্না শোনার জন্য কান লাগে না, লাগে শুধু সাহস। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই গভীরে যাবে যে আপনি শুনতে শুনতে নিজেকে ঢাকা টাঙ্গাইলের সেই নির্জন সড়কে কিংবা পাবনার সেই কর্দমাক্ত খালের পাড়ে দাঁড়িয়ে অনুভব করবেন। শীত লাগবে গায়ে, শব্দ শুনতে পাবেন, আর হয়তো কিছু দেখেও ফেলবেন। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ: যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, অ্যাম্বুলেন্সের সেই শেষ যাত্রা, যেখানে যাত্রী ছিল 3 জন। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন আজকের প্রথম ঘটনা। এই ঘটনা আমাদের পাঠিয়েছেন রনি, ঢাকার একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার। অসংখ্য ধন্যবাদ রনিকে তার এই মর্মস্পর্শী ও হাড়হিম করা অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তিনি নিজেই আজ আমার স্টুডিওতে না আসতে পারলেও তার কথা দিয়ে বলেছেন, তার মুখ থেকে শোনা প্রতিটি শব্দ, প্রতিটি বিস্তারিত আমি যেন আপনাদের কানে পৌঁছে দিই। এই ঘটনাটি ঘটেছিল গত বছর 2023 সালের অক্টোবর মাসে। তখনও শীত পুরোপুরি আসেনি, কিন্তু রাতে একটা ঠান্ডা ভাবসা ভাব থাকত। রনির ভাষায় বলছি, সেদিন ছিল অক্টোবরের 20 তারিখ, শুক্রবার। রাত 8:30 নাগাদ হাসপাতাল থেকে কল পেলাম। টাঙ্গাইলের একটি উপজেলা থেকে একটি মৃতদেহ ঢাকার একটি মর্গে নিয়ে আসতে হবে। এক বুড়ো ভদ্রলোক হৃদরোগে মারা গেছেন। তার পরিবার চাচ্ছে ঢাকায় নিয়ে এসে শেষকৃত্য সম্পন্ন করতে। কাজটা রুটিনের মতোই ছিল। আমি আর আমার সহকারী, আমরা দুজনে রওনা দিলাম। আমার সহকারীর নাম বাদল। গাড়িতে ছিল সব বাহী স্ট্রেচার। রাত 9:45 আমরা টাঙ্গাইলের সেই বাড়িতে পৌঁছাই। লাশটি প্রস্তুত ছিল। মৃত ব্যক্তির নাম ছিল করিমুল্লাহ শেখ, বয়স প্রায় 70। পরিবারের কয়েকজন সদস্য, তার ছেলে ও জামাই আমাদের সাথে আসবেন বলে ঠিক করলেন। তারা একটি প্রাইভেট কার নিয়ে আমাদের পিছন পিছন আসবেন। আমরা লাশটি সশ্রম্ভে অ্যাম্বুলেন্সের পেছনের কম্পার্টমেন্টে রাখলাম। পরিবারের লোকজন কিছুক্ষণ কাঁদলেন, দোয়া পড়লেন, তারপর আমাদের যাত্রা শুরু করার কথা বললেন। রাত ঠিক 10টা বাজে, আমরা রওনা দিই। প্রথম 10-15 মিনিট ঠিকই কাটল। সড়কে গাড়ি কম, আমরা স্বাভাবিক গতিতে চলছিলাম। বাদল সামনে বসেছিল, আমি ড্রাইভিং করছিলাম। হঠাৎ আমার কানের পাশ দিয়ে একটা হালকা শীষের শব্দ ভেসে এলো, যেন কেউ খুব নিচু স্বরে বলল, আস্তে। আমি বাদলের দিকে তাকালাম। সে মুভি দেখতে দেখতে হেঁট হয়ে বসেছিল। আমি ভাবলাম হয়তো গাড়ির কোনো শব্দ, কিন্তু মিনিট 5 পর আবারও সেই একই শব্দ। এবার পরিষ্কার, যেন কেউ ডান কানের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, গাড়ি থামাও। আমি থমকে গেলাম। রিয়ার ভিউ মিরারে তাকালাম। পেছনের কম্পার্টমেন্টের দরজা বন্ধই ছিল। চারপাশ অন্ধকার। আমি বাদলকে জিজ্ঞেস করলাম, তুই কিছু শুনলি? বাদল তার ইয়ারফোন খুলে বলল, কিছু না। কি শুনলি? আমি কথা বলতে পারিনি, একটা অস্বস্তি হচ্ছিল। রাত 10:25, আমরা গাজীপুর চৌরাস্তা পার হচ্ছি। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছন থেকে একটা ধাক্কা আসলো, ঠিক যেন কেউ স্ট্রেচারটা নাড়া দিল। আমি গাড়ি একটু স্লো করে আবার রিয়ার ভিউ মিরারে তাকালাম।
সেই মুহূর্তে আমার শিরদাঁড়া বরফ হয়ে গেল। পেছনের কাঁচের ভেতর দিয়ে আমি স্পষ্ট দেখতে পেলাম সববাহী স্ট্রেচারে শুইয়ে রাখা সেই মৃত করিমুল্লা শেখের ওপর একটা সাদা কাপড় ঢাকা ছিল। সেই কাপড়টা নড়ছে, উপরে নিচে ওঠানামা করছে, যেন নিঃশ্বাস নিচ্ছে কেউ। আমি চিৎকার করে বাদলকে বললাম, পেছনে তাকা। বাদল ফিরে তাকাতেই তার মুখ সাদা হয়ে গেল। সে আঙুল দিয়ে দেখিয়ে বলল, দেখছিস, ওটা নড়ছে। আমি গাড়ি থামানোর কথা ভাবছিলাম, কিন্তু সড়কের পাশে গভীর অন্ধকার, জঙ্গল, থামাটা বিপজ্জনক। আমি গতিটা আরও একটু বাড়িয়ে দিলাম, ভাবলাম দ্রুত কোনো পেট্রোল পাম্প বা লোকালয়ের কাছে পৌঁছতে হবে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে আওয়াজ এলো, টোক টোক টোক, যেন কেউ আঙুল দিয়ে প্লাস্টিকের স্ট্রেচারটা টোক মারছে। টোক টোক টোক, রিদমিক, স্টেডি। আমার হাত পা কাঁপতে শুরু করলো। বাদল মাথায় কাপড় জড়িয়ে বসে রইল, কুরআন শরীফ পড়তে শুরু করলো। তারপর ঘটল সবচেয়ে ভয়ানক ব্যাপার। আমরা মির্জাপুর চৌরাস্তার কাছাকাছি এসেছি। হঠাৎ পেছন থেকে সেই কাপড়টা সরে গেল। আমি রিয়ার ভিউ মিরারে দেখলাম সববাহী স্ট্রেচারে শুইয়ে রাখা সেই করিমুল্লা শেখের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি চোখ খোলা রেখে মারা গিয়েছিলেন সেটা আমরা জানতাম না। তার সেই চোখ দুটো সোজা আমার দিকে তাকিয়ে আছে, আর তার মুখে একটা হালকা স্মিত হাসি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একটা হাসি, একটা মৃত মানুষ হাসছে। আমি আর সামলাতে পারলাম না, গাড়ি থামিয়ে দিলাম। বাদল চিৎকার করে উঠল, কি করিস, থামাস নাই। গাড়ি থামানো মাত্রই পেছন থেকে আওয়াজ এলো, ও বাবা, একটি বুড়ো মানুষের করুণ ভাঙা গলার আওয়াজ। শব্দটা অ্যাম্বুলেন্সের ভেতরেই উৎপন্ন হচ্ছে। আমরা দুজনে জমে গেলাম। তারপর আরও স্পষ্টভাবে শুনলাম, পানি, একটু পানি দে, গলা শুকাইছে। আমি নিশ্চিত হয়ে গেলাম এটা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি নয়। হয়তো লোকটা মরেনি, হয়তো কোমা স্টেটে ছিল। আমি দরজা খুলে পেছনের কম্পার্টমেন্টে যাব। এমন সময় আমার হাত চেপে ধরে বাদল বলল, রনি, কইরা না, ওই মানুষটা মরছিল, ডাক্তার চেক করে দেখছে। ওর না নাড়ি ছিল, না শ্বাস প্রশ্বাস। ও মরা মানুষ, এটা কিছু অন্য কিছু। কিন্তু আমার ডিউটি বোধ আমাকে তাড়া করছিল। আমি টর্চ হাতে নিয়ে সতর্কভাবে পেছনের দরজাটা খুললাম। ঠান্ডা একটা হাওয়া আমাকে ঘিরে ধরল। ভেতরে টর্চের আলো ফেলতেই আমি দেখলাম করিমুল্লা শেখ ঠিক আগের মতোই শুয়ে আছেন। কাপড়টা তার বুকের উপর গুটানো, কিন্তু তার মুখের হাসি নেই, বরং তার মুখ নয়নতরী করে আছে এক ভয়ানক কাতর অভিব্যক্তিতে। আর তার চোখ, ও আল্লাহ, তার চোখ দিয়ে পানি বেরোচ্ছে, ঠিক যেমন জীবন্ত মানুষ কাঁদে। আমি পিছিয়ে আসতে গিয়েছি, তখনই হঠাৎ আমার টর্চের আলো পড়ল স্ট্রেচারের নিচে। সেখানে মেঝেতে ভেজা মাটির পদচিহ্ন, ছোট ছোট পদচিহ্ন, যেন কোনো শিশুর পায়ের ছাপ। তারা স্ট্রেচারের চারপাশে ঘুরে বেরিয়েছে। অ্যাম্বুলেন্সে তো আমরা ঢোকার আগে পরিষ্কার করেছিলাম, আর শিশু তো দূরের কথা, আমরা দুজন ছাড়া কেউ ভেতরে আসেনি। আমি দরজা বন্ধ করে চলে আসলাম, গাড়ি স্টার্ট দিলাম। আমার হাত পা ঠান্ডা। আমরা দ্রুত চালাতে লাগলাম। এর মধ্যে পরিবারের গাড়িটি আমাদের ফোন করে জানতে চাইল আমরা কোথায় আছি। আমি বললাম, তাড়াতাড়ি আসতেছি, একটু সমস্যা হয়েছে। কথা বলার সময় আমি রিয়ার ভিউ মিরারে আবার তাকালাম। সেই শিশুটির পদচিহ্নের কথা ভাবছিলাম। তখনই আমি দেখতে পেলাম স্ট্রেচারের পাশে মেঝেতে একটি ছোট্ট সাদা হাত দেখা যাচ্ছে, একটা শিশুর হাত। সে যেন স্ট্রেচার ধরে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। বাদল ফিরে তাকিয়ে অজ্ঞান হয়ে গেল। আমি একা সেই ভুতুরে অ্যাম্বুলেন্স নিয়ে, যার ভেতর একটি মৃতদেহ, একটি শিশুর আত্মা আর আমার অজ্ঞান সহকারী। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আমি পিঞ্চ মারলাম নিজেকে। না, এ স্বপ্ন নয়। আমি আল্লাহর নাম জপতে শুরু করলাম। গাড়ি ছুটে চলেছে। হঠাৎ পেছন থেকে দুটি গলায় কথা বলা শুরু হলো। একটি বুড়ো গলা, আমার নাতি, ওকে নিয়ে আস। আরেকটি ছোট করুণ শিশুর গলা, দাদু, আমি ভয় পাইতাছি। আমি চোখ বন্ধ করে চালাতে লাগলাম। কতক্ষণ চালালাম জানি না। হঠাৎ গাড়ি যেন একটা বাধা পেয়ে থমকে দাঁড়ালো। ব্রেক চাপলেও গাড়ি নড়ছিল না। আমি চোখ খুলে দেখলাম আমরা মহাসড়ক থেকে সরে একটা পুরনো পরিত্যক্ত রাস্তায় এসে পড়েছি, যার দুই পাশে ঘন ইউক্যালিপটাস গাছ। আমরা কখন কিভাবে মূল রাস্তা মিস করলাম তা আমি জানি না। জিপিএস কাজ করছিল না। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল তখন। অ্যাম্বুলেন্সের ইঞ্জিন একদম বন্ধ হয়ে গেল। বিদ্যুৎ চলে গেল। ভেতরে অন্ধকার, শুধু আমার ফোনের আলো। আমি ফিরে তাকাতেই দেখি পেছনের দরজা খোলা, আর স্ট্রেচারটা খালি, লাশ নেই। আমি টর্চ হাতে নেমে পড়লাম। চারপাশে অন্ধকার,
গাছের পাতা খসখস শব্দ। আমি আওয়াজ দিলাম, কেউ আছেন? উত্তর মিলল না। হঠাৎ দূর থেকে, গাছের আড়াল থেকে আমি দুইটি আলাদা আলাদা হাসি শুনতে পেলাম। একটি বুড়ো মানুষের খকখকে হাসি আর একটি ছোট শিশুর কিলবিলে হাসি। তারপর তারা একসাথে হাসতে শুরু করলো। সেই হাসি ধীরে ধীরে দূর থেকে কাছে আসতে লাগলো। আমি দৌড়ে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিলাম। বাদল তখন জ্ঞান পেয়েছে। সে ভয়ে কাঁপছিল। আমরা লকড গাড়ির ভেতর বসে আছি আর শুনছি বাইরে পায়ের শব্দ। এক জোড়া না, দুই জোড়া পায়ের শব্দ। একটা ভারী টেনে হিচড়ে হাঁটার শব্দ আর একটা ছোট ছোট দৌড়ানোর শব্দ। তারা গাড়ির চারপাশে ঘুরতে লাগলো। কখনো কেউ দরজা টান দেয়, কখনো কাঁচে শব্দ করে। আমরা দোয়া কালাম পড়তে লাগলাম। এই অবস্থা প্রায় আধ ঘন্টা চলল। তারপর হঠাৎ সব শব্দ থেমে গেল। নিস্তব্ধতা। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর হালকা আলো দেখতে পেলাম। পুলিশের একটি পেট্রোলিং জিপ এসে আমাদের পাশে দাঁড়ালো। তারা জানতে চাইল কি সমস্যা। আমরা সব খুলে বললাম। তারা খুঁজে দেখল আশেপাশে কিছুই নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমাদের অ্যাম্বুলেন্সের পেছনের সিটে লাশটি ঠিক আগের মতোই শুয়ে আছে, কাপড় দিয়ে ঢাকা, যেন কিছুই হয়নি। পুলিশ মনে করল আমরা ক্লান্তিতে হ্যালুসিনেট করছি। আমরা পুলিশের সাথে করে আবার মহাসড়কে উঠলাম। ঢাকায় পৌঁছে লাশ মর্গে জমা দিলাম। পরিবারও পৌঁছে গেল। কিন্তু সেদিনের ঘটনা আমার জীবনে ফরএভার বার্ন হয়ে আছে। পরদিন আমি সেই মৃত ব্যক্তির ছেলের সাথে কথা বলার চেষ্টা করলাম। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, আপনার আব্বুর সাথে কেউ মারা গিয়েছিলেন, বিশেষ করে কোনো শিশু? লোকটি প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু আমি জিদ করতেই সে এক কান্নাকাটি করে ফেলল। সে বলল তার আব্বুর সবচেয়ে প্রিয় ছিল তারই নাতি সোহেল। সোহেলের বয়স ছিল মাত্র 5 বছর। ঠিক 1 বছর আগে একই দিনে, অর্থাৎ 20 অক্টোবর, সোহেল একটি পুকুরে ডুবে মারা যায়। আর ঠিক 1 বছর পর একই তারিখে তার দাদাও মারা যান। পরিবার এই কাকতি মিলনের তারিখটি গোপন রেখেছিল, কারণ তারা চাচ্ছিল না লোকজন কোনো অশুভ সংযোগ স্থাপন করুক। শুনে আমি নিশ্চিত হলাম। সেদিন রাতে ওই অ্যাম্বুলেন্সে একজন নয়, 2 জন যাত্রী ছিল। একজন মৃত করিমুল্লাহ শেখ আর একজন তার প্রাণপ্রিয় নাতি সোহেলের আত্মা। দাদুকে একা যেতে দেয়নি সে। হয়তো সে চেয়েছিল শেষবারের মতো দাদুর সাথে সেই রাস্তায় বেড়াতে, যেটা তারা জীবদশায় কতবার গেছে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয় শ্রোতা বন্ধুরা। সেদিনের পর থেকে যখনই আমি রাত 10টার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনো অ্যাম্বুলেন্স নিয়ে যাই, আমার গাড়ির রিয়ার ভিউ মিরারে মাঝে মাঝে একটি ছোট শিশুর মুখ ভেসে ওঠে, যে হাসছে। আর কখনো কখনো রেডিও ফ্রিকোয়েন্সি রর্জ করে একটি বুড়ো গলায় গুনগুনিয়ে ওঠে, আমার নাতি, আমার নাতি। আমি আর সেই রুটে কাজ করি না। আমি চাকরি ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি তারা এখনও সেখানে আছে, অপেক্ষা করছে, হয়তো আরেকজন একাকী দাদুকে সঙ্গী দেওয়ার জন্য। রনির ঘটনাটা এখানেই শেষ। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পাশ দিয়ে যে অ্যাম্বুলেন্সটি যাচ্ছে, তার ভেতরে কে আছে? শুধু রোগী নয়, হতে পারে আরও কেউ, যে চলে গিয়েও থেকে যায়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এবার চলুন আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা, পাবনার পরিত্যক্ত খাল, যে খালে ডাকে মাটির নিচের বাসিন্দারা। শ্রোতা বন্ধুরা, এখন শুনতে যাচ্ছেন আজকের দ্বিতীয় ঘটনা। এই ঘটনা আমাদের পাঠিয়েছেন পাবনার নিবাসী তানভীর হাসান। অসংখ্য ধন্যবাদ তানভীরকে তার এই হাড় হিম করা, চুল ছিঁড়ে দেওয়ার মতো সত্য ঘটনা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তিনি বলেছেন তিনি নিজে এই ঘটনার একজন সরাসরি সাক্ষী, এবং এই ঘটনা তাকে এমনভাবে পেয়ে বসেছে যে তিনি এখনও রাতে ভালো করে ঘুমাতে পারেন না। এই ঘটনাটি মাত্র কয়েক মাস আগে 2024 সালের ফেব্রুয়ারি মাসে ঘটেছে। পাবনা জেলার সাথিয়াপাড়া উপজেলার গহীন এক গ্রামের কথা বলছি, যার নাম আমি উল্লেখ করব না, কারণ সেখানকার মানুষজন এখনও ভয়ে কাঁপছেন। তানভীরের ভাষায় বলছি, আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি পুরনো খাল। স্থানীয়রা একে বলে বগা খাল। বগা মানে সাদা,
কিন্তু এই সাদা নামের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কালো ইতিহাস। এই খালটা ব্রিটিশ আমলে খনন করা হয়েছিল। তখন চারপাশে ছিল ঘন জঙ্গল। কথিত আছে খাল খননের সময় সেখানে অজস্র স্থানীয় আদিবাসী আর কৃষককে জোর করে খাটানো হয়েছিল। অনেকেই মারা গিয়েছিল দুর্ঘটনায়, রোগে আর অত্যাচারে। তাদের লাশই ঠাঁই পেয়েছিল এই খালের পাড়ের মাটিতে। লোককথায় আছে সেই থেকে এই খাল জিন্দা। এই খালের পানি কখনো শুকায় না, এমনকি চরম খরাতেও না। আর রাত হলে এখানে নাকি নানান আওয়াজ শোনা যায়। কিন্তু আমরা তরুণরা এগুলোকে কুসংস্কার বলেই উড়িয়ে দিতাম। গত বছর 2023 সালের শেষ দিকে সরকারি একটি প্রকল্পের অধীনে এই খালটি পুনঃখননের সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রামের অনেকেই কাজ পেল। আমি এবং আমার 3 বন্ধু রাজু, সাগর আর মিলন আমরাও কাজে যোগ দিলাম। কাজ শুরু হয় 2024 সালের জানুয়ারি মাসে। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখন আমরা খালের মাঝামাঝি সবচেয়ে গভীর অংশে খনন কাজ শুরু করলাম, তখনই অদ্ভুত ঘটনা শুরু হতে থাকে। প্রথম যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম তা হলো মাটি। সাধারণ মাটি হলুদ বা বাদামি হয়, কিন্তু সেখানে মাটি ছিল গাঢ় লালচে, প্রায় রক্তের মতো রং। আর সেই মাটি থেকে বের হচ্ছিল এক অসহ্য গন্ধ, পচা ডিম, লাশ আর গুঁড়ো চুনের মিশ্রণ। আমরা মাস্ক পরে কাজ করতাম। একদিন রাজুর বেলচার আঘাতে মাটির নিচ থেকে একটা জিনিস বেরিয়ে এলো। সেটা ছিল একটা মানব খুলি, পুরনো, ফাটল ধরা, কিন্তু স্পষ্ট। আমরা ভেবেছিলাম হয়তো পুরনো কবর। আমরা স্থানীয় কর্তৃপক্ষকে জানালাম। তারা এসে জিনিসটা নিয়ে গেল, আমাদের বলল কাজ চালিয়ে যেতে। কিন্তু সেই দিন থেকেই আমাদের স্বপ্নে একটা ব্যাপার আসতে শুরু করলো। আমরা 4 জনেই স্বপ্নে একই দৃশ্য দেখতাম। অসংখ্য মানুষ, ক্ষুধার্ত, ক্লান্ত, হাত পায়ে শিকল বাঁধা, তারা মাটি কাটছে। আর একজন সাদা পোশাকের ব্রিটিশ অফিসার ঘোড়ায় চড়ে তাদের পিছনে দাঁড়িয়ে আছে, চাবুক হাতে। সেই মানুষগুলো আমাদের দিকে হাত বাড়িয়ে বলে, বাঁচাও, আমাদের বের করে আনো। 1 সপ্তাহ পর আমরা আরও গভীরে যাওয়ার সময় মাটি থেকে বেরিয়ে এলো শিকল, লোহার শিকল, পুরু, মরিচা ধরা। কিন্তু আশ্চর্য ব্যাপার, সেই শিকলগুলো এমনভাবে পেঁচানো ছিল যেন তারা একসাথে অনেকগুলো হাত পা বাঁধার জন্য তৈরি। আমরা যখন সেগুলো টেনে বের করতে গেলাম, মনে হচ্ছিল মাটি নিজে টেনে ধরে আছে। আর তখনই প্রথম সুপার ন্যাচারাল ঘটনাটি ঘটল। দিনের বেলা ঝকঝকে রোদে হঠাৎ আমাদের চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেল। এই কুয়াশা শুধু আমাদের কাজের জায়গাটুকুতেই ছিল। 10 হাত দূরে গেলেই স্বচ্ছ হাওয়া। সেই কুয়াশার মধ্যে আমরা মানুষের গুঞ্জন শুনতে পেলাম। অনেক মানুষের কথা বলা, কিন্তু কোনটা বাংলা, কোনটা স্থানীয় ভাষা কিছুই বোঝা যাচ্ছিল না। শুধু একটা শব্দ পরিষ্কার ছিল, ছাড়, ছাড়, ছাড়। আমরা ভয়ে কাজ বন্ধ করে সরিতে পালিয়ে এলাম। 1 ঘন্টা পর কুয়াশা কেটে গেল, সব স্বাভাবিক। কিন্তু এরপর থেকে ব্যাপারটা নিয়মিত হতে শুরু করলো। রাত 11টা বাজে। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন, ফেসবুক পেজের জন্য রাত 11টা মানে আরেক স্তরের ভয়ের শুরু। তো রাত 11টা বাজলেই সেই খালের পাড় থেকে আলো দেখা যেতে শুরু করলো। নীলচে সবুজ আভো আলো, যেন কেউ মশাল জেলে রেখেছে। আমরা দূর থেকে দেখতাম, সাহস করে কেউ কাছে যেত না। একদিন স্থানীয় একজন মুক্তিযোদ্ধা কাকা আমাদের বললেন, বাবারা, ওই খালে অনেক রক্ত ঝরেছে। শুধু ব্রিটিশ আমল নয়, 71-এও অনেক মানুষকে গুলি করে ওই খালে ফেলে দিয়েছিল। ওখানকার মাটি ক্ষুধার্ত, ওকে পোকয় দাও। কিন্তু কাজ তো বন্ধ করা যায় না, সরকারি আদেশ। আমরা আবার কাজ শুরু করলাম। ফেব্রুয়ারির 15 তারিখ ভয়াবহ ঘটনাটি ঘটল। আমরা একটি বড় পাইপ বসানোর জন্য খুব গভীর একটি গর্ত করছিলাম। হঠাৎ মিলনের পা যেন মাটির নিচে কিছুতে আটকে গেল। সে চিৎকার করে উঠল, কিছুই আমারে টানতাছে নিচে থেকে। আমরা তাকে ধরে টান দিলাম, কিন্তু টানাটানির মধ্যে মিলনের পায়ের নিচের মাটি ধসে পড়ল। আর সেই ধসে যাওয়া মাটির নিচে যা দেখলাম তা আমার আজও চোখের সামনে ভাসে। এটা ছিল একটা চেম্বার, একটা কক্ষ, মানব সৃষ্ট, ইট দিয়ে গাঁথা। তার ভেতরে হাড়, অসংখ্য হাড় স্তূপ করে রাখা। শুধু হাড় নয়, অনেক হাড়ের হাত পায়ে এখনো লোহার শিকল লাগানো, তারা একসাথে পেঁচানো, যেন একদল মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আমরা ভয়ে কাঠ হয়ে গেলাম। কিন্তু তার চেয়েও ভয়ানক ব্যাপার ঘটল তখন। সেই কক্ষের ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে এসে আমাদের ঘিরে ধরল। আর সেই হাওয়ার সাথে ভেসে এলো দান, একটা করুণ প্রাচীন লোকগীতি,
যার কথা আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু সুর শুনেই বুক ভেঙে যাওয়ার মতো লাগছিল। তারপর আমরা স্পষ্ট দেখলাম সেই হাড়ের স্তূপের ওপর অস্পষ্ট ধোঁয়াটে কিছু মানবাকৃতি উঠে দাঁড়াচ্ছে। একটু পর স্পষ্ট হতে লাগলো তারা প্রায় 25 জন। তাদের শরীর স্বচ্ছ, চোখ গর্ত খালি, কিন্তু তাদের মুখে একই ভয়াবহ কাতরতা। তারা আমাদের দিকে হাত বাড়ালো। আমরা পাগলের মতো দৌড়ালাম, কিন্তু দৌড়ানোর সময় আমার পিছনে পায়ের শব্দ শুনতে পেলাম। কেউ আমাদের পিছু নিয়েছে। আমি ফিরে তাকাতেই দেখি সেই আধ্যাত্মিক ছায়ামূর্তিগুলো নয়, বরং মাটি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, খালের পাড়ের লাল মাটি নিজে থেকে উঠে মানুষের আকার নিচ্ছিল। কাদামাটির অদ্ভুত মানবাকৃতি, যাদের কোনো মুখ নেই, শুধু গর্ত। তারা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। আমরা যত দৌড়াই তারা তত কাছে আসে। তাদের পা থেকে একটা শব্দ হচ্ছিল, চাপ চাপ চাপ, যেন ভেজা মাটিতে পা ফেলন শব্দ। আমরা গ্রামের দিকে ছুটছি। হঠাৎ আমার সামনে মিলন দাঁড়িয়ে পড়ল। সে কাঁপতে কাঁপতে বলল, ওরা বলতেছে আমরা ওদের জাগিয়ে দিয়ে আছি। এখন ওরা পোকায় পাবে না, আমরাও পোকায় পাবো না। আমি মিলনের কাঁধে হাত দিতেই আমার হাতটা ভিজে গেল। দেখলাম তার পিঠ থেকে লাল রক্তের মতো কিছু একটা ঝরছে, কিন্তু রক্ত নয়, ওটা ছিল সেই লাল মাটি, গরম আর তরল অবস্থায়। আমরা শেষ পর্যন্ত গ্রামে পৌঁছলাম। পুরো গ্রাম জেগে উঠল। আমাদের অবস্থা দেখে সবাই অবাক হলো। মিলনের জ্বর চড়ল 105 ডিগ্রিতে। সে প্রলাপ বকতে শুরু করলো, আমি একজন, আমার নাম হীরা, আমি মাইরি, আমারে মারছে, খালে খালে। আমরা বুঝলাম কোনো আত্মা তার শরীরে ভর করেছে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা একটা ইমার্জেন্সি জমায়েত ডাকলেন। একজন বৃদ্ধ, যিনি এই অঞ্চলের স্পিরিচুয়াল হিস্ট্রি জানেন, তিনি বললেন, ওই খালটা একটা মাস গ্রেভ। ব্রিটিশরা ওখানে 1897 সালে এক বিদ্রোহ দমনের সময় প্রায় 200 জন মানুষকে হত্যা করে মাটি চাপা দেয়। 71-এও আরও 50-60 জনের লাশ সেখানে ফেলা হয়। তাদের আত্মা কখনো শান্তি পায়নি, কারণ তাদের শেষকৃত্য হয়নি, তাদের নামও কারো জানা নেই। তোমরা খনন করে তাদের বাসা নাড়া দিয়েছ। এখন তারা চাইবে রেকগনিশন, তারা চাইবে তাদের স্টোরি কেউ জানুক। মিলনকে নিয়ে আমরা একজন ফকিরের কাছে গেলাম। তিনি কিছু মন্ত্র পড়ে কিছু রিচুয়ালস করলেন। মিলন সুস্থ হয়ে উঠল, কিন্তু তিনি সতর্ক করে দিলেন, খালের কাজ এখনই বন্ধ করো, আর যেও না ওই পারে, বিশেষ করে রাত 11টার পর, কারণ রাত 11টায় তাদের সবচেয়ে জোরালো সময়। তারা তখন মাটির সঙ্গে মিশে বের হতে পারে। কিন্তু সরকারি কাজ বন্ধ করব কিভাবে? পরের দিন আমাদের ফোরম্যান, যে খুবই স্কেপটিক মানুষ, সে বলল, এসব নেহাই গাঁজাখুরি ঘটনা, কাজ চলবে। সে নিজে এক বুলডোজার নিয়ে সেই কক্ষের কাছে গেল হাড়গুলো সরানোর জন্য। আমরা দূর থেকে দেখছিলাম। বুলডোজারের বাকেট যখন প্রথম স্তূপের উপর নামলো, তখনই বুলডোজারটির ইঞ্জিন অচল হয়ে গেল। আর সেই মুহূর্তে ফোরম্যান চিৎকার করে বুলডোজার থেকে লাফিয়ে পড়ল। আমরা দৌড়ে গেলাম। সে কাঁপছিল, তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু সে কাঁদছিল না। সে বলল, ওরা আমাকে বলল, এখান থেকে যাও, না হলে তোদের সবাইকে আমরা নিয়ে যাব। তারপর সে আমাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের পিছনে দেখ। আমরা পিছন ফিরে দেখলাম খালের পাড় জুড়ে প্রায় 100টি কাদার মূর্তি দাঁড়িয়ে আছে, নিঃশব্দে। শুধু তাদের ফাঁকা মুখগুলো আমাদের দিকে তাকিয়ে। সবাই একসাথে। সেদিন কাজ বন্ধ হলো। ফোরম্যান গ্রাম ছেড়ে চলে গেছে। এর পরের ঘটনা আরও পার্সোনাল। আমি একা ক্যামেরা নিয়ে প্রমাণ সংগ্রহ করার জন্য একদিন সন্ধ্যায় গেলাম। আমি হিডেন ক্যামেরা বসালাম। আমি কিছু রেকর্ডও করলাম। আমি যা দেখেছি তা আপনাকে বলি। সূর্য ডোবার পর খালের পানির রং বদলে গিয়ে রক্তের মতো লাল হয়ে যায়। তারপর পানির সারফেস থেকে বুদবুদ ওঠে এবং সেই বুদবুদগুলো ফেটে গিয়ে মৃদু কান্নার শব্দ বের করে। আমি আমার ক্যামেরার জুম ইন করলাম পানির দিকে। তখন আমি দেখলাম পানির নিচে মুখ, অসংখ্য মুখ। তারা চোখ খোলা রেখে তাকিয়ে আছে উপরের দিকে। আমি ভয়ে পা সরাতে পারছিলাম না। তখন হঠাৎ আমার পিছনে একটি শিশুর কণ্ঠস্বর বলল, দাদা, তুমি আমাদের দেখতে পাইছো? আমি ফিরে তাকালাম। কেউ নেই, কিন্তু আমার সামনের মাটিতে ফ্রেশ ভেজা একটি শিশুর পায়ের ছাপ। আমি দৌড়ে পালিয়ে এলাম। পরের দিন ক্যামেরা চেক করে দেখি ভিডিও ফুটেজে সবকিছু আছে, কিন্তু শেষের দিকে যখন শিশুর আওয়াজ আসে, তখন স্ক্রিন জুড়ে শুধু লাল মাটি আর অস্পষ্ট কিছু হাত দেখা যায়, যারা যেন লেন্সের দিকে আঙুল বাড়িয়ে দিচ্ছিল। অডিওতে স্পষ্ট শোনা যায়, বল, সবাইকে বল, আমরা এখানে আছি, আমাদের নাম বল। শ্রোতা বন্ধুরা, এই ঘটনার পর স্থানীয়রা মিলে সেই খালের পাড়ে একটি ছোট স্মৃতিসৌধ তৈরি করেছে, যেখানে লেখা আছে অজানা শহীদদের স্মরণে, যাদের রক্তে ভেজা এই মাটি। আমরা নিয়মিত সেখানে ফুল দিই, দোয়া করি। আশ্চর্য ব্যাপার, সেই দিনের পর থেকে অ্যাক্টিভিটি কমে গেছে।
মাটির মূর্তি আর দেখা যায় না, কিন্তু রাত 11টা বাজলে এখনো মাঝামাঝি করুণ সুর ভেসে আসে, আর খালের পানি এখনো রহস্যজনকভাবে লালচে। বিজ্ঞানীরা বলেছেন লৌহ অক্সাইডের জন্য, কিন্তু আমরা জানি সেটা লোহা নয়, সেটা অতীতের রক্ত, যে রক্ত আজও শুকায়নি। আমি আজও সেই শিশুর আওয়াজ শুনতে পাই, বল, সবাইকে বল, আমরা এখানে আছি, আমাদের নাম বল। তাই আমি আপনাদের বলছি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি জেনে গিয়েছি আমাদের পায়ের নিচের মাটি কত গল্প চেপে রেখেছে, আর সেসব ঘটনা কখনো কখনো বেরিয়ে আসতে চায়, বিশেষ করে যখন রাত 11টা বাজে। তানভীরের ঘটনাটা এখানেই শেষ। আপনি কি কখনো কোনো পরিত্যক্ত খালের পাশ দিয়ে যাওয়ার সময় পানির মধ্যে মুখ দেখেছেন, নাকি রাতে কোনো অচেনা গান শুনেছেন? মনে রাখবেন, ফেসবুক পেজের জন্য রাত 11টা মানে সেসব আত্মার ডাক শোনার সময় যারা ভুলে যাওয়া ইতিহাসের ডায়েরি থেকে নিজের নাম মুছে ফেলতে রাজি নয়। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 50 এখানেই শেষ। আজ আমরা দেখলাম ভালোবাসার বন্ধন কিভাবে মৃত্যুর পরও টিকে থাকে, এবং কিভাবে অবহেলিত ইতিহাসের গর্ভ থেকে আত্মারা তাদের উপস্থিতির জানান দেয়। ঢাকা টাঙ্গাইলের সেই অ্যাম্বুলেন্স আজও কি রাতে চলাচল করে? পাবনার সেই খালের পাড়ে কি আজও মাটির মানুষ দাঁড়িয়ে থাকে? আপনি বিশ্বাস করুন বা না করুন, ভয়টা কিন্তু বাস্তব। আপনার পাশের ঘরেই হয়তো কেউ আছে যে আপনার শ্বাস প্রশ্বাস গুনছে। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয়, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল বা সোশ্যাল মিডিয়ায় জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো osiririo@gmail.com। রাত 10টা মানেই অশিরিরিয়র রাত। আর আমাদের ফেসবুক পেজের জন্য রাত 11টাই হলো সেই সময় যখন ভয়ের ডালপালা সবচেয়ে বেশি মেলে। আগামী শুক্রবার রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, কিন্তু সবচেয়ে বড় কথা, সতর্ক থাকুন। শুভরাত্রি।